জন্ম দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার যে সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন সংগঠনের রাজ্য নেতৃত্ববৃন্দ, প্রাক্তন এবং বর্তমান মাননীয় বিধায়কগণ এবং এই সেমিনারে অংশগ্রহণকারী সুধী সজ্জন মণ্ডলী, আমি প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে ডক্টর বি.আর. আম্বেদকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের একটা খুবই কঠিন সময়েতে যখন আমাদের দেশের মানুষের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার একটা চরম বিপর্যয়ের সম্মুখীন। আমাদের সংবিধান, যা ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে রচিত হয়েছিল, অবশ্যই শুধু আমরা কেন, এই পৃথিবীর বহু দেশের মানুষ তারা স্বীকার করেন ভারতের সংবিধান একটা অন্যতম, একটা ওয়েল ড্রাফটেড এবং যার মূল আবেদন বা স্পিরিট যে কিভাবে যে সামাজিক ন্যায়, মানুষের যে অধিকার, এটাকে প্রতিষ্ঠিত করা যায়, তার উপরে প্রতিটি তার ছন্দে ছত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারপরও এই সংবিধান আজকে আক্রান্ত। সে বিষয় নিয়ে তফসিলি জাতির সমন্বয় সমিতি আজকে এই আলোচনা বা সেমিনার তারা সম্মিলিত করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো উদ্যোগ গ্রহণ করার জন্য। এখানে কমরেড সুধন দাস, সংগঠনের সাধারণ সম্পাদক, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনের কিছু দিক তুলে ধরে একজন মানুষ হিসাবেও যে কি ধরনের একটা দৃঢ়চেতা মানসিকতার যে গঠনের তৈরি, খুব সংক্ষেপে তা তুলে ধরেছেন। এর চেয়ে বেশি বর্ণনা প্রয়োজন সেখানে নেই। এবং সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে কিভাবে নিজেকে তৈরি করেছেন, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছেন এবং এই দেশ স্বাধীন হওয়ার পর এই দেশ কিভাবে পরিচালিত হবে, তার ব্যবস্থা কি হবে, তার নেতৃত্বে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আজকের আমাদের এই সংবিধান উপহার দিয়েছে। আমি সেই জায়গায় একটা ছোট্ট দিক বলবো যে আম্বেদকরের জীবনে এই যে সামাজিক ন্যায়, যা কার্ল মার্কসের চোখে, লেনিনের চোখে এই ভারত সম্পর্কে যা জেনেছেন, এই ভারতকে উঠে দাঁড়াতে হলে পরে তার সম্ভাবনাকে সর্বোচ্চ স্তরে, সর্বোচ্চ শিখরে যেতে হলে পরে কোন দুর্বলতার দিক তার অবসান ঘটাতে হবে, জাত পাত বর্ণ ব্যবস্থা যা আজও বিদ্যমান,
ডক্টর বি আর আম্বেদকারও তার সারা জীবন লড়াই, তার কি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব হিসাবে বা একজন সমাজ সংস্কারক হিসাবে বা একজন বিখ্যাত আইনজীবী হিসাবে বা একজন লেখক হিসাবে সেদিকে জোর দিয়েছেন এবং এটা নিজের জীবনের উপলব্ধি থেকে শুনেছেন। হ্যাঁ, ডক্টর বি আর আম্বেদকর একটা দলিত সমাজ থেকে এসেছেন, মাহার সম্প্রদায় থেকে, কিন্তু তাই বলে একেবারে গরিব আনপড় সেই সময়তেও সে অবস্থায় ছিলেন না। তার পিতা ব্রিটিশ সেনাবাহিনীর একজন সুবেদার ছিলেন। সেই সময়ের একটা সুবেদারও তার অনেক ক্ষমতা, কিন্তু সেই সুবেদারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান আম্বেদকর তখনও আম্বেদকর নাম গ্রহণ করেননি। আম্বেদকর মানে টাইটেল পরবর্তী সময়তে হয়েছে। তাকে স্কুলে বসার জন্য বাড়ি থেকে তাকে বস্তা নিয়ে আসতে হতো। শুনেছেন জল পিপাসা যখন হয়, শুধু আম্বেদকর কেন, এরকম আরো যারা দলিত থেকে এসছেন, যদি স্কুলের যদি কোনো এরকম চতুর্থ শ্রেণীর কর্মচারী বা অন্য কোনো ছাত্র দয়া পরবশে যদি জল ঢেলে দেন, তাহলে তার তৃষ্ণা মেটাতে হবে। উচ্চবর্ণের শিক্ষকরা তাদের ডাক দোহাই দিতেন না। সে অবস্থায় লেখাপড়া করতে হয়েছে এবং একটা শিশুর জীবনে যদি এরকম হয়, কি ধরনের মানসিক চাপ পড়তে পারে আজকের দিনে একটু ভেবে দেখুন। তারপর এই যে সমাজের কতগুলো নিয়ম কানুন অশিক্ষা কুসংস্কারের জন্য, যেটা এড়ানো যায় না, এড়াতে পারে না। বাবা সুবেদার হলেও কিন্তু যে সম্প্রদায় থেকে এসছেন, তার কিছু এরকম যে সামন্ততান্ত্রিক দিক, এর থেকে তো বেরিয়ে আসতে পারেননি। মাত্র 15 বছর বয়সে বিয়ে করিয়ে দেওয়া হয়েছে 9 বছরের একটা কন্যা সন্তানের সাথে, কিশোরের সাথে। বিয়ে করার পর তারপরে মেট্রিক পাস করেছেন বম্বে ইউনিভার্সিটির এলফিস্টন কলেজে অর্থশাস্ত্র এবং ইংরাজি নিয়ে পাশ করেছেন। এবং তিনি লিখেছেন তার আত্মজীবনীতে যে ইংরাজি নিয়ে পাশ করার পর তাদের সমাজে এই প্রথম এরকম একজন ছাত্র বেরিয়ে আসলো, গোটা সমাজের মধ্যে একটা উৎসব হয়েছে। অর্থাৎ কিরকম মানসিক দৃঢ়তা থাকলে পরে একটা কিশোর, একটা যুবক এই অবস্থা দাঁড়াতে পারে, সেটাও আমাদের প্রত্যেকেরই কাছে এটা শিক্ষণীয়। আজকের দিনেও এটা অনুকরণীয়। তার পরবর্তী সময়তে তিনি আমেরিকাতে গেছেন, সেখান থেকে ইংল্যান্ডে গেছেন, পিএইচডি, ডিএসসি, ব্যারিস্টার সমস্ত ডিগ্রি হাসিল করেছেন। কিন্তু এত ডিগ্রি, এত গুণাবলী অর্জন করার পরও দেশে ফিরে এসে ঠিক সেরকম একটা সম্মানজনক বা সেই যোগ্যতার একটা কাজ তিনি পান না। একটাই কারণ, তিনি যে সমাজ থেকে এসছেন, যে পরিবার থেকে এসছেন,
সে কারণে যাই হোক, সেই ডক্টর বি আর আম্বেদকর তিনি ভারত স্বাধীন হওয়ার পর বা তার আগে থেকেই যে দেশের সঙ্গে এই স্বাধীনতা আসবে এরকম একটা আভাস তৈরি হয়েছে। তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস বা স্বাধীনতা সংগ্রামের যে মঞ্চ ছিল, তখন থেকেই দেশ স্বাধীন হলে পরে তার একটা সংবিধান থাকতে হবে। ডক্টর বি আর আম্বেদকরের হাতে সেই দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল এবং তারপর দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আনুষ্ঠানিকভাবে তাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির চেয়ারম্যান করে এই দায়িত্ব দেন। আমি অন্যদিক বলবো না, যেহেতু আজকে আলোচনার মূল বিষয়বস্তু সংবিধান বাঁচাও, অধিকার বাঁচাও ও ঐক্য বাড়াও। আজকে আলোচনার শীর্ষক এখানে এই জায়গায় কেন স্বাধীনতার ৭৬ বছর বাদে ১৯৫০ ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে এই সংবিধান গৃহীত হবার আজকে ৭৩ বছর বাদে এই সংবিধান রক্ষায়, এটাকে বাঁচানোর জন্য তার উপর যে উপর্যুপ করে আক্রমণ হচ্ছে, আজকে এটা আলোচ্য বিষয় আমাদের করতে হচ্ছে। আমার মনে হয় ডক্টর বি আর আম্বেদকরের তার জীবদ্দশাতে ১৯৪৯ ইংরাজির ২৬শে জানুয়ারি যখন তার ড্রাফট কনস্টিটিউশন অ্যাসেম্বলি অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বা সবাই সাংবাদিকরা, সাধারণ যারা, তারা, ইউ আর দি ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইউ হ্যাভ drafted a so nice, elaborate constitution, অর্থাৎ এইভাবে সমস্ত কৃতিত্ব হচ্ছিল। তিনি তার সারল্যতায়, মহানুভবতে বলছেন যে না, এটা আমার একার কাজ নয়, তার পেছনে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং আরো অনেক পণ্ডিত ব্যক্তিরা তারা আছেন। এবং এরকম অনেক মন্তব্যের মধ্যে একটা মন্তব্য তিনি করেছিলেন শেষের দিকে, হ্যাঁ আমি খুশি এত বড় বিস্তৃত এবং যার মধ্য দিয়ে এই যে দলিত, পীড়িত, অবহেলিত তাদের অধিকারের কথা জায়গা দেওয়া গেছে, নিশ্চয় আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। কিন্তু তারপরও কোথাও আমার মনের মধ্যে একটা জ্বালা, যে এটা গৃহীত হওয়ার পেছনে আই হ্যাভ বিন হ্যাকড মানে অর্থাৎ আমি অন্যদের চাপে পড়ে আমাকে অনেক কিছু হজম করতে হয়েছে। যদি পারতাম এটাকে পুড়িয়ে ফেলে আমি নতুন করে আবার লিখতাম। এটা ঠিক সেরকম ভাবে সব বই লেখা হয় না, কিন্তু কোথাও কোনো কোনো বইয়ে দু চারটে এরকম রেফারেন্স সেখানে আছে। আমার মনে হয় এই যে তার তখনই তিনি পরবর্তী আরো 50, 60, 70 বছর বাদে এই সংবিধানের ভিতরে যে দুর্বলতাগুলি ছিল এগুলি তার দূরদর্শীর চোখটা দেখেছেন, যে একটা সময়তে এসে কতটুকু সত্যিকারেরই
সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে এটা সুরক্ষা দিতে পারবে। কেন কথাটা বলছি কারণে যে আমাদের সংবিধান বলছে তফসিলি জাতি, তফসিল উপজাতি, ওবিসি তাদের শিক্ষায় এবং আরো অন্যান্য ক্ষেত্রেতে এই সামাজিক যে বৈষম্য বা অসাম্য এ দূরীকরণের জন্য কিছু সংরক্ষণ দিতে হবে। হ্যাঁ, শুরুতে এটা 10 বছরের জন্য ছিল। তখনকার সময়েতে তারা দেখেছিলেন যে না, খুব বেশি দিনের জন্য করতে হবে না, কিন্তু আজকে 10 বছর যেতে যেতে আজকে 76 বছর হয়ে গেছে। কিন্তু সত্যিকারেরই সেই সংরক্ষণ আমাদের দেশের চাকুরির ক্ষেত্রেতে, বিচারক নিয়োগের ক্ষেত্রেতে বা অন্যান্য ক্ষেত্রেতে ঠিক সেরকম সে অনুপাতে তফসিলি জাতি, উপজাতি অংশের এই ওবিসি অংশের মানুষ তাদেরকে সে নিয়ে যেতে পেরেছে, পারে। যখনই প্রশ্নগুলো এসছে তখনই আদালতে হয়তো বা আরো কোথাও আটকে গেছে। কিন্তু আবার দেখা যায় আজকের শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য সংসদীয় রাজনীতিতে তাদের পক্ষে জোল টানার জন্য এই যে ষোড়শ লোকসভা নির্বাচনে, এই ষোড়শ লোকসভা এই লোকসভার টেনিয়রের সময়কালে ইকোনমিক ওয়ার্কার সেকশন নামে আরেকটা এরকম সংরক্ষণ এনেছে 10%। এই ইকোনমিক ওয়ার্কার সেকশন যে নতুন যে এই সংরক্ষণের আইন হয়েছে, এটা তফসিলি জাতি বা উপজাতির জন্য না, সবার জন্য বা সাধারণদের জন্য। এবং এই আইনে সেখানে যে মাপকাঠি রাখা হয়েছে, সে মাপকাঠি যে আরবান এলাকাতেও প্রায় এই আমাদের যেমন এই ত্রিপুরা রাজ্যের হিসাবে, এখানকার হিসাবে অন্তত 2 থেকে 3 গন্ডা জমির মালিক হবে, 2 BHK ফ্ল্যাটের মালিক থাকতে পারবে এবং 8 লক্ষ টাকা অবধি বাৎসরিক ইনকাম। কিন্তু একই সাথে যদি দেখা যায় তফসিলি জাতি উপজাতিদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ইত্যাদির ক্ষেত্রে যে মাপকাঠি ধরা আছে, এটা তার অর্ধেকও নয়। তাহলে যারা সবচেয়ে পিছিয়ে প্রান্তিক, তাদের সংরক্ষণের মাপকাঠি হলো একেবারে ন্যূনতম। কিন্তু অন্যরা যারা সামাজিকভাবে যাদের সেরকম জীবন জীবিকার ক্ষেত্রেতে, স্বাধীনভাবে চলার ক্ষেত্রেতে সেরকম প্রতিবন্ধকতা নেই, তাদের জন্য সুবিধা না মানে দেওয়া না হোক এটা বলছি না, দিতে হবে, গরিবদের দিতে হবে অবশ্যই। কিন্তু সেই ক্ষেত্রেতে SC ST রিজার্ভেশনের চাইতে ইকোনমিক ওয়ার্কার সেকশনের রিজার্ভেশন অনেক অনেক বেশি বিস্তৃত। কারা করছে? আজকের দেশের শাসক দল, যাদের কথায় কথায় রাষ্ট্রবাদ, ভারত মাতা কি জয়, যারা সেই 1949 যখন এই সংবিধান তার খসড়া যখন গৃহীত হয়, যার বিরোধিতা করেছিল, দেশের তেরঙ্গা ঝান্ডা
বা জাতীয় পতাকা যখন গৃহীত হয় তার বিরোধিতা করেছিল। সেই 2000 ইংরেজি অবধি RSS এর হেডকোয়ার্টার নাগপুরে তেরঙ্গা ঝান্ডা উড়ায়নি। বলছি যে না, তেরঙ্গার যে রঙগুলো এটা অমঙ্গলের চিহ্ন। ভারতবর্ষে জাতীয় পতাকা করতে হবে ভাগোয়া, মানে গেরোয়া। বিশ্ব হিন্দু পরিষদ বা এসব হিন্দু জাগরণ মঞ্চ ইত্যাদি যে সমস্ত পতাকা বা হনুমান মন্দিরে যে সমস্ত পতাকা উড়ানো হয় এটাই হতে হবে। আর আজকে তারাই বলছেন তারাই রাষ্ট্রবাদী, তারাই এই দেশের জন্য ভাবছে। 70 সাল কুছ নেই হুয়া, যা কিছু হয়েছে এই কদিনে, যেমন ত্রিপুরাজিও বলছিল কদিন আগেও 25 বছর কিছুই হয়নি, যা হয়েছে শুধু গত 5 বছর। এটা ভারত না, শুধু আমরা যদি একটু ফিরে যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, মুসোলিনি, হিটলারও যখন তার ক্ষমতার তুঙ্গে, সেই 32-33 সালে যখন রাইখস্ট্যাগে বিপুল ক্ষমতা নিয়ে আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এবং ঘটনাচক্রে তাদেরও চিহ্ন ছিল সে স্বস্তিকা। আজকের RSS এরও চিহ্ন স্বস্তিকা। এবং সেখানেও সেই জার্মানিতেও হিটলারের নেতৃত্বে জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদী, এটা মনে হয় যেন সেই হিটলারেরই সংস্করণ, ভারতীয় সংস্করণ আজকে RSS, ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক তাদের কাছে এই সংবিধান এটা সুরক্ষিত থাকতে পারে না। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন, ষোড়শ লোকসভা নির্বাচনের পর যেদিন প্রথম পার্লামেন্টে প্রবেশ করেন, এটা রেডিও টেলিভিশনে প্রচার হয়েছে খুব, জানি না তার আগে তিনি এই পার্লামেন্টে গেছেন কিনা, কিন্তু বলছেন যে সেদিনই নাকি প্রথম গেছেন, কেননা এরকম আচ্ছার বলে থাকেন। ওই এখন একটা খুব বিতর্ক হচ্ছে, গুজরাট ইউনিভার্সিটি, দিল্লির বিশ্ববিদ্যালয়ের এই দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার এই MA ডিগ্রি চেয়েছিলেন। এটা প্রকাশিত হোক। আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্টে এরকম যে কোনো সরকারি, ভারত সরকার পরিচালিত দপ্তরের ইনফরমেশন বা তথ্য দিতে বাধ্য। কারণ অমিত শাহ একসময় দেখিয়েছে তিনি নাকি MA পাস করেছেন গুজরাট ইউনিভার্সিটি থেকে, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স। এরকম সাবজেক্ট ভারতবর্ষে কেউ শুনেনি, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স আছে, সিভিক্স আছে, ইকোনমিক্স আছে, কিন্তু এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, এই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সটা কি, আর কেন তিনি এটা চাইতে গেলেন, তার বিরুদ্ধে 25,000 টাকা জরিমানা হয়ে গেল। তো এরকমই আচ্ছার এরকম অসত্য বা নানা কথা হতে পারে। তিনি বলছেন যে না, আমি প্রথম ঢুকছি পার্লামেন্টের সিঁড়িতে মাথা ঠেকিয়ে, যে গণতন্ত্রের মন্দিরে ঢুকছি। আর আজকে আমরা কি দেখছি, সে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করে পার্লামেন্টের খুঁটিগুলাকে ভাঙছে, সংবিধানের গণতন্ত্রের খুঁটিগুলাকে ভাঙছে, যার সুবাদে এই যে সর্বশেষ সে আইনটা যদিও কার্যকরী করতে সাহস করছে না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিক সংশোধনী আইন, এটা করে আমরা ভারতবাসী, উই দি ইন্ডিয়ান, আমাদের ভারতীয় সংবিধানের যে মূল আবেদন, আমি না, সেই আমরার ভিতরে ভাগ করে দিচ্ছে। যে কোনো একটা ধর্ম, কোনো একটা সম্প্রদায়
তার অধিকার নেই। এই পার্লামেন্টের ভেতরেই, সেই পার্লামেন্টেই যে ব্রুট মেজরিটি, যে সর্বশেষ বাজেট পেশ হয়ে গেল, বাজেট পাস হয়ে গেল, এই যে গত সংখ্যাতে অনেকে জানেন, এগুলি পড়েছেন। ভারতবর্ষের মতো একটা দেশের বাজেট কোনো আলোচনা ছাড়া বাজেট পাস হয়ে গেল। এটা গণতন্ত্র, সংবিধান। ডক্টর বি.আর. আম্বেদকর কনস্টিটিউশন অ্যাসেম্বলি এই সংবিধান চেয়েছিলেন। কাজেই তাদের হাতে আজকে আমাদের সংবিধান শুধু নিরাপদ নয়, কথাটা বললে ভুল হবে। এই সংবিধান আজকে এটাকে প্রায় অচল, অথর্ব, এবং তার যে ভাবনা, এই সংবিধান এদেশের মানুষকে, এদেশের দুর্বলদের সুরক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা রেখেছিল, সবগুলো আজকে শিথিল হয়ে যাচ্ছে তাদের হাতে। কাজে সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথমত নিজেদেরকে সেই মানসিকভাবে সেই সুদৃঢ় করে তুলতে হবে যে না, শতই একটা কি বলে নেতিবাচক বা অসুবিধাজনক পরিস্থিতির মধ্য দিয়ে মানে বেড়ে উঠতে হলো, কিন্তু মানসিক সেই একাগ্রতা এবং সে লক্ষ্য যদি ঠিক থাকে। ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে মাস্টারমশাইরা কিছু জিজ্ঞেস করতেন না, আদর করে একটা ডাকতেন না, স্কুলে এসে টেস্টটা পেলেও সেই টেস্টটা মেটানোর জন্য অন্যের দিকে চেয়ে থাকতে, অন্যের দয়ার প্রতি, যিনি এত ডিগ্রি নেওয়ার পরও প্রতি পথে পদে অপমানিত হয়েছেন, এবং শেষ জীবনে তিনি যে এই বৈষম্য, জাত পাত, যদিও বলা হয় যে এই সনাতন ধর্মের মূল আহ্বান, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেশি ঈশ্বর, এটাই বলে গেছেন আমাদের সমস্ত যারা এই অতীতের এদেশের যারা মুনি ঋষিরা। কিন্তু এই ক্ষেত্রেতেও তিনি ধর্মীয় অনুশাসনের বা যে এই বৈষম্য দেখেছেন, এক সময়তে শিখ হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়তে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। তার মৃত্যুর পর সেখানে তার জন্য যে শোক সভা, লাখো লাখো মানুষের উপস্থিতি একসাথে মহারাষ্ট্রে, সেখানে এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন যারা এই দলিতরা। যাই হোক, এটা অন্য দিক, ব্যক্তিগত ব্যাপার, আমি সেদিকে বলছি না। কিন্তু আজকে এই সংবিধান রক্ষায় আমাদের লড়তে হবে, এবং সেই জায়গায় আরএসএস, ভারতীয় জনতা পার্টি, আজকে এটা এই দেশের সমস্ত অংশের মানুষের সবচেয়ে বড় শত্রু। এর বিরুদ্ধে যদি লড়াই না করতে পারি, তাহলে দেশটাকে যে কোথায় নিয়ে যাবে। তারা চেয়েছেন যে মনোবাদী ব্যবস্থায় দেশের সংবিধান তৈরি হোক, মুখ খুলে হয়তো বা সে কথাটা বলছেন না। আসলে আজকে আমাদের সংবিধানের যে ব্যাখ্যাগুলি হচ্ছে, সব সেই মনোবাদী চিন্তা ভাবনার পথ ধরে আগামী দিন হয়তো বা এটাকেই দুম করে বলে দেবে এটাই সংবিধান। সেদিন এই দেশে অস্তিত্ব তখন থাকবে না। কাজে তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদের এগোতে হবে। তার মধ্য দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি
আমরা শ্রদ্ধা জানাবো এবং আমাদের দেশের প্রতিও দেশমাতৃকার প্রতিও আমাদের ভক্তি বা আমাদের যা দেওয়ার চেষ্টা করব এই কথাগুলো বলে আবারও ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।